আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আহ, আজ আমরা আলোচনা করব অস্ট্রেলিয়া যে স্টুডেন্ট ভিসা আছে এর একটা নতুন যে ভিসার যে একটা নীতিমালা আসছে এই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি আশিকুর রহমান স্যার। উনি দীর্ঘ বছর অস্ট্রেলিয়াতে বসবাস করতেছে এবং আমাদের সঙ্গে আসলে আজকে তার কাছ থেকে জানবো যে অস্ট্রেলিয়া 2025-এ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি সাইদ ভাই, আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো ভাইয়া আজকে আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তো আপনার কাছে আমার কিছু কোশ্চেন আছে, তো আপনি কি সংক্ষেপে বলবেন যে 2025-এ যারা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট আছে বা অস্ট্রেলিয়ার ভিসাটার কি ধরনের পরিবর্তন এসেছে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই অস্ট্রেলিয়াতে গত কয়েক বছর যাবৎ অনেক ধরনের ভিসা চেঞ্জ হচ্ছে। বিশেষ করে যারা টেম্পোরারি ভিসা অস্ট্রেলিয়াতে আসতেছে, ওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিসা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500। ওই ভিসাতে প্রচুর পরিমাণ লোক এই অস্ট্রেলিয়াতে আসে এবং সরকার এই লোকগুলোকে ঠিকভাবে ট্র্যাক করতে পারতেছিল না। এই কারণে ওরা অনেক ধরনের চেঞ্জ আনছে। চেঞ্জটা অ্যাকচুয়ালি খুবই ইফেক্টিভ একটা চেঞ্জ আনছে এই বিষয়টা আপনি স্টুডেন্ট ভিসাতে। যেটা সবচেয়ে বড় পরিবর্তনটা হলো এখন থেকে আপনার স্টুডেন্ট ভিসাতে একটা ক্যাপ পড়বে। ক্যাপ মানে হচ্ছে একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসবে। এই ধরনের একটা ওরা লিমিটেড কোটা সিস্টেম করে দিছে। কারণ এর আগে দেখা গেছে আনলিমিটেড লোকজন আসতো এবং সরকারের পক্ষে ট্র্যাক করা পসিবল হতো না। তো এখন ওরা এক্স্যাক্ট নাম্বারটা এখনো বলে নাই অ্যাকচুয়ালি কত, বাট ওরা মানে যতটুকু ঘোষণা দিয়েছে যে লাস্ট ইয়ার থেকে 40% ওরা ক্যাপ বসাবে স্টুডেন্ট ভিসাতে। যে এটা আনুপাতিক হারে আমরা যদি আনুমানিক একটা নাম্বার ধরি তাহলে 1,80,000-এর মতো স্টুডেন্ট সারা পৃথিবী থেকে এই অস্ট্রেলিয়াতে আসতে পারে। তার মানে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ না, এটা হচ্ছে সম্পূর্ণ পৃথিবী থেকে অস্ট্রেলিয়াতে টোটাল 1,80,000 স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আসবে। এই ধরনের একটা ওরা লিমিটেড সিটের একটা ব্যবস্থা করেছে। পরবর্তীতে আরও কিছু ওরা সংযোজন করছে এই নিয়ম নীতিমালার মধ্যে। যেমন আগে আমরা যখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতাম তখন কিন্তু অফার লেটার আসলে আমরা অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে পারতাম বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারতাম। বাট এই মুহূর্তে সিওই মাস্ট। সিওই ছাড়া আপনি ভিসা আবেদন করতে পারবেন না। স্টুডেন্ট ভিসার জন্য সিওই মাস্ট। এবং এখন এই সিওইটা আগে যেমন যখন একটা মানুষ একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটি যাওয়া বা কোর্স চেঞ্জ করার জন্য যখন সিওই চেঞ্জ করতো তখন জিনিসটা হতো কি ইউনিভার্সিটি থেকেই সিওইটা চেঞ্জ করার মতো একটা ম্যানেজ করার মতো একটা ব্যবস্থা ছিল। বাট এই মুহূর্তে সিওই চেঞ্জ করা মানে হচ্ছে নতুন করে আবার একটা ভিসা অ্যাপ্লিকেশন করার মতো সিচুয়েশন, যেটা আপনাকে হোম অ্যাফেয়ার্সে জানাতে হবে। সো হোম অ্যাফেয়ার্সে জানানো মানে হচ্ছে আপনি নতুন করে আবার একটা ভিসা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি আবার সিইউই নেবেন, নিয়ে তারপর নতুন ইউনিভার্সিটিতে যাবেন, যেটা খুবই খুবই মানে জটিল একটা প্রক্রিয়া। আরেকটা রিসেন্ট খুবই মানে দুঃখজনক হলো সত্য, যেটা ওরা বর্তমানে আপনার স্টুডেন্ট ভিসা ফি অলমোস্ট দ্বিগুণ করে ফেলছে। যেটা আগে ছিল $780 মতো, এখন এটা হয়ে গেছে $1,600, মানে $1,600। $1,600 শুধুমাত্র ভিসা ফি, এবং এটা নন রিফান্ডেবল। যদি আপনার ভিসা আল্লাহ না করুক কোনো কারণে ক্যান্সেল হয়, ওই ফিটা আপনি পাবেন না।
সো এটা খুবই ওকে। একটা মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার যে যে একটা স্টুডেন্ট যখন পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে আসবে, তার স্টুডেন্ট ভিসা আবেদনের আগেই এই ধরনের একটা খরচ মানে জাম্প করলো, যেটা সবার জন্য একটা হ্যাসেল। সো বাট এটাই সত্য, এবং এটাই তাদেরকে এখন করতে হবে। আরো অনেক মার্কেটে অনেক রুমার আছে যে এরা আরো বাড়াবে, আরো কিছু ফি অ্যাড করবে, বাট ওটা এখনো ফাইনালাইজ হয় নাই। ফাইনালাইজ হচ্ছে $1,600, এটা এখন থেকে কার্যকর। আর স্টুডেন্ট ভিসার ইলিজিবিলিটির মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আইএলস। আইএলসের পয়েন্ট আগে 5.5 দিয়েও অ্যাপ্লাই করা যেত, ইংলিশ কোর্সের মাধ্যমে 5.5 থাকতো মিনিমাম, বাট এই মুহূর্তে ব্যাচেলারের জন্য 6 এবং মাস্টার্সের জন্য 6.5। সো এই দুইটা আইএলসের রিকোয়ারমেন্ট মাস্ট, বাধ্যতামূলক। আর যারা অস্ট্রেলিয়াতে অলরেডি এসে পড়েছে এবং যারা পরবর্তীতে 485 বা টিআর ভিসাতে, টেম্পোরারি রেসিডেন্স ভিসাতে যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য এখন আইএলস বাধ্যতামূলক 6.5। তো মোটামুটি এই কয়েকটা পরিবর্তনই খুব খুব ইফেক্টিভলি এখন স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, একজন অ্যাপ্লিকেন্ট যে বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করার সময় আসলে কোন কোন বিষয়ে তার খেয়াল রাখতে হবে ভিসা আবেদনের ক্ষেত্রে? আচ্ছা, ভিসা আবেদনের ক্ষেত্রে ভিসা আবেদনের এটা হচ্ছে আমি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভিসা প্রি অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে পোস্ট অ্যাপ্লিকেশন। প্রি অ্যাপ্লিকেশন ভিসা যেটা মানে আপনার যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সেগুলো হচ্ছে আপনার সকল ডকুমেন্ট আপনার টু দ্য পয়েন্টে 100% অ্যাকুরেট হতে হবে। যে কোনো ধরনের মিস্টেক এটা কিন্তু আপনার ভিসাকে রিজেক্ট করার জন্য এনাফ হতে পারে। সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য যেটা মানে আপনার আহ, কি বলে মানে ইফেক্টিভ, যেটা যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে নেম। সবার নাম সবগুলা ডকুমেন্টে সেম থাকতে হবে। পাসপোর্ট, একাডেমিক ডকুমেন্টস, ন্যাশনাল আইডি, তার ড্রাইভিং লাইসেন্স, তার সব ডকুমেন্টে সেম নাম থাকতে হবে। তার প্যারেন্টসদেরও সেম নাম থাকতে হবে। যদি কারো নামে, কারণ বাংলাদেশে গভর্নমেন্টে অনেক ধরনের গভর্নমেন্ট যে ইয়েগুলো থাকে, ডকুমেন্টগুলো থাকে, এগুলাতে প্রবলেম হয়। তো নামের ক্ষেত্রে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, প্রতিটা ডকুমেন্টে সেম নাম থাকতে হবে। যদি কোনো কারণে নাম আপনার ইয়ে হয়, চেঞ্জ না হয় বা চেঞ্জ করতে সময় লাগে, তার মানে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের অ্যাটলিস্ট 7 থেকে 10 মাস আগে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন, কারণ এগুলো কিন্তু খুবই লেন্দি প্রসেস। সো বেটার আপনি এগুলো আগে সব ঠিক করবেন, করে তারপর অ্যাপ্লিকেশনের দিকে যাবেন। সেকেন্ড অফ অল হচ্ছে, আপনি ভিসা অ্যাপ্লিকেশনের আগে আপনার যেই সিওই আনা, তারপর আপনি ইউনিভার্সিটি চুজ করা, সাবজেক্ট চুজ করা, আপনার এসওপি লেখা, আপনার ফাইন্যান্সিয়াল মেট্রিক্সগুলো ঠিক করা, আপনার আপনি ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন কোর্সগুলো করতেছেন, সবগুলো ডিটেইল আপনার জানতে হবে। কারণ এখন কিন্তু ইউনিভার্সিটি থেকে আপনার ইন্টারভিউ হয়, কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে ইন্টারভিউ নেয়। সো এই ইন্টারভিউর জন্য আপনাকে ফুললি রেডি থাকতে হবে। এটার জন্য আপনি যারা বাংলাদেশে আমাদের যারা কাউন্সিলর আছে, যারা এজেন্ট আছে, তাদের সহায়তা নিতে পারবেন। আমার কথা হচ্ছে যে ভিসার আগে যদি আপনি প্রিপারেশনটা ঠিক নেন অ্যাপ্লিকেশনের আগে, তাহলে হবে কি, ভিসার পরবর্তীতে যেই প্রবলেমগুলো ফেস করা লাগতে পারে, ওগুলা মানে আপনার টোটাল ভিসা প্রসেসের কিন্তু হাফ ডান হয়ে যাবে ভিসার আগে, যদি আপনি প্রিপারেশনটা নিয়ে রাখেন। সেকেন্ড, তার পরবর্তীতে যেটা বলবো আমি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাইন্যান্সিয়ালস যেগুলো থাকে আমাদের বাংলাদেশের। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশে আমাদের কোনো ধরনের ক্যাশ লেনদেনের কোনো ডকুমেন্ট থাকে না। যেমন কেউ যদি স্যালারি পায়, তাদেরকে ক্যাশ অন হ্যান্ড দেয়, তাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট থাকে না। বা বাংলাদেশে যারা বাড়িওয়ালা আছে, তারা কিন্তু কোনো রিসিটের মাধ্যমে বাড়ি ভাড়া নেয় না, যেটা একটা প্রবলেম। অস্ট্রেলিয়াতে কিন্তু ফাইন্যান্সিয়ালের জন্য সবচেয়ে বড় আহ, প্রমাণ হচ্ছে যে আপনি আপনার যে রেগুলার ইনকামটা আছে, এটা আপনি কিভাবে করতেছেন, রেগুলার ইনকামটা আপনার কিভাবে হচ্ছে।
কারণ যে স্টুডেন্ট আসবে তার প্যারেন্টস বা তার গার্ডিয়ান যদি প্রুফ না করতে পারে যে তাদের একটা ভালো রেগুলার ইনকাম আছে এবং তার সেই ছেলে বা মেয়ে বা অস্ট্রেলিয়াতে আসার পরে তার তার ভরণ পোষণের ক্ষমতা তার আছে, এটা যদি সে প্রুফ না করতে পারে তাহলে সে কোনোভাবেই ভিসা পাবে না। তো আমার কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা খুবই একটা জটিল প্রসেস, যেটা আপনি অবশ্যই আপনার এজেন্সির মাধ্যমে আপনি সহায়তা নিয়ে আপনি জিনিসটা করবেন, কারণ এটা একা করা খুবই টাফ। আপনি নিশ্চয়ই জানবেন না আপনার কোন কোন জিনিসগুলো লাগবে। আহ, তারপর আপনাকে যেটা বলবো যে এই ডকুমেন্টগুলো সবগুলো নোটারি করা, অ্যাটাস্টেশন করা, সব কিছু খুবই একটা জটিল প্রসেস। তো ভিসা অ্যাপ্লিকেশনের আগে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস সময় নিতে হবে এই ডকুমেন্টগুলো ঠিক করার জন্য। এগুলা হওয়ার পরে আপনার ব্যাংকে ফান্ড দেখাতে হবে অ্যাটলিস্ট $30 থেকে $35,000, বাংলাদেশি টাকায় যেটা 40 থেকে 45 লাখ টাকার মতো পড়ে। আপনি এই জিনিসটা এক এক সময় এক এক রেট হয়, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার টাকার রেট এক এক সময় এক এক হয়, যেটা এই জন্য আমরা যেটা বলি যে অস্ট্রেলিয়ান ডলারটা হিসাব করতে, অস্ট্রেলিয়ান ডলার হিসাবে এই মুহূর্তে $30,000 আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। এটা হচ্ছে আপনার ভিসা হওয়ার আগ পর্যন্ত। তার পরবর্তীতে ভিসা হওয়ার পরবর্তীতে আপনি বা এখানে আসার পরে আপনার যা যা খরচ লাগবে না লাগে এটা তো আপনি এজেন্সি থেকে জেনে নেবেন। আর সব সব কিছুর মধ্যে এলিজিবিলিটি যেগুলো আছে, আমরা স্টুডেন্ট ভিসার যে এলিজিবিলিটি যেগুলো থাকে, যেমন আইএলস, আপনার একাডেমিক ডকুমেন্ট, আপনি যদি স্কলারশিপের জন্য রেডি হতে চান তাহলে স্কলারশিপের জন্য আপনার কি কি পয়েন্ট লাগবে, এগুলো সব কিছু আপনার ডিসকাস করে নিতে হবে। সো আইএলস এর জন্য আমি আগেও বলছি, আইএলস এর জন্য মিনিমাম 6, ওই প্রিপারেশন নিয়েই অ্যাকচুয়ালি সবাইকে আগায় যাওয়া উচিত বিফোর অ্যাপ্লিকেশন। অ্যাটলিস্ট 2 থেকে 3 মান্থস, 3 মান্থসের মিনিমাম, 3 মান্থসের নিচে যদি হয় যে এমন হয় যে আমার 2 মাস সময় আছে, তারপরেও কিন্তু অনেক টাফ হয়ে যাবে। বেটার 3 মাসের মধ্যে, যেই দিন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার ডিউ ডেট তার থেকে 3 মাস পূর্ববর্তী আপনার যে সময়টা, ওই সময়টাতে আপনি এই কাজটা করতে পারবেন। সো বেটার আপনি কারো সাজেশন নেন, কোনো স্টুডেন্ট এজেন্সির কাছে যান, গিয়ে আপনি এই জিনিসগুলোর সবকিছু ক্লিয়ার হয়ে নেন। জি সাইদ ভাই। ওকে ভাইয়া, ধন্যবাদ। আর এর পরের যে কোশ্চেনটা, আপনি তো আসলে দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সিডনি শহরে বসবাস করতেছেন, তো এই যে স্টুডেন্ট ভিসার যে একটা পরিবর্তন বা ভিসার যে একটা নীতিমালা যে চেঞ্জ করেছে, আসলে এটা চেঞ্জ করার আসলে কারণটা কি? মানে আপনি কি মনে করেন কেন আসলে ভিসার একটা বড় একটা পরিবর্তন করেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট? তো এটা যদি একটু বলতেন। আহ, আসলে অস্ট্রেলিয়াতে আমি আগে যেটা বলছি যে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আসতো, শুধুমাত্র যে বাংলাদেশ থেকে এরকম না, ইন্ডিয়া, পাকিস্তান, মানে সম্পূর্ণ সাউথ এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসতো, প্লাস অন্যান্য কান্ট্রি থেকেও আসতো, বাট অন্যান্য কান্ট্রির পরিমাণ কম। বিশেষ করে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এই কান্ট্রিগুলো থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আসে। বাট আসার আমাদের মানে দুঃখজনক হলো সত্যিও যেটা, যে আমাদের 95% to 99% স্টুডেন্টেরই কিন্তু একটা ড্রিম থাকে যে আমরা এখানে পড়াশোনা করে এখানেই সেটেল হওয়ার চেষ্টা করা। বাট সমস্যা হয়ে যায় কোথায়, যে এনাফ স্কিল না থাকার কারণে অনেক স্টুডেন্ট ঝরে পড়ে যায় বলতে ওরা পড়াশোনা শেষ করে ইদার তাদের যে যার যার কান্ট্রিতে চলে যেতে হয়, অথবা এইখানেই স্ট্রাগল করতে থাকে, বিভিন্নভাবে স্ট্রাগল করতে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু একটা তাদের অস্ট্রেলিয়ার যে ইকোনমি আছে বা অস্ট্রেলিয়ার যেই সোশ্যাল যেই আসপেক্টটা আছে, এটার মধ্যে কিন্তু একটা ইফেক্ট পড়ে। যেমন আপনাকে যদি রিসেন্ট একটা উদাহরণ দেই, যে পরিমাণ ইমিগ্রেন্ট এই দেশে আসছে, ইমিগ্রেন্ট বলতে স্টুডেন্ট ভিসা, অন্যান্য স্কিল ভিসায় যারা আসছে, তারা কিন্তু এখানে তাদের কাজ করার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি কিন্তু থাকাও জরুরি। তো তারা যখন এখানে থাকার জন্য রেডি হয়, তখন কিন্তু বিভিন্ন জায়গাতে তারা বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করে, যেটা অস্ট্রেলিয়ান যারা সিটিজেন তাদের উপরও ইফেক্ট পড়ছে। কারণ তারাও যখন কোনো জায়গায় বাসা ভাড়া নিতে যায়, তখন দেখা যায় যে প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেশন হয়, এবং সঠিক পরিমাণে তার তার এলিজিবিলিটি থাকার পরও কিন্তু সে ওই বাসা ভাড়াটা নিতে পারতেছে না, কারণ এখানে প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়ছে, যেটা অ্যাজ এ অস্ট্রেলিয়ান সিটিজেন তারা পছন্দ করে নেয়।
এবং তাদের জব ক্ষেত্র সেম, একটা জবের জন্য প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেন্ট রেডি। তো এই পরিবর্তনগুলোর অ্যাকচুয়ালি মেইন কারণ হচ্ছে যে একটা ফিল্টার বসানো, যাতে জেনুইন যারা স্টুডেন্ট তারা এখানে আসবে। কারণ স্টুডেন্ট ভিসার মেইন লক্ষ্যটা কি, সে এখানে আসবে, পড়াশোনা করবে, তার স্কিল তৈরি করবে, তার কেরিয়ার তৈরি করবে, করে তারপর সে যেখানে যেতে চায়, সে যদি এখানের জন্য সে রেডি হতে পারে সেখানে থাকবে, তার পয়েন্ট যদি এনাফ থাকে সেখানে অ্যাপ্লাই করবে। অথবা তার যদি ড্রিম অন্য জায়গায় থাকে যে তার বাংলাদেশে গিয়ে বা যার যার কান্ট্রিতে গিয়ে সে ওখানে তার কেরিয়ার তৈরি করবে, সে ওখানে যাবে। বাট এইখানে থেকে যাওয়ার যে প্রবণতাটা, ওই প্রবণতাটা অ্যাকচুয়ালি কমানোর জন্যই কিন্তু এই ক্যাপগুলো বসানো। এবং এই কারণে অস্ট্রেলিয়া যেটা শুরু থেকেই তাদের একটা প্রসেস ছিল, জিটিই প্রসেস, জেনুইন টেম্পোরারি এন্ট্রি প্রসেস। ওই প্রসেসটা আগে অত ইফেক্টিভ ছিল না। আগে দেখা যেত এটা ডকুমেন্ট ওয়াইজ এটা ভেরিফাইড হইতো, বাট এখন জিটিইটা অ্যাকচুয়ালি আপনার ফেস টু ফেস ভেরিফাই হয় অনেক সময়। এখন যেহেতু বাংলাদেশে অনেক ধরনের এম্বাসি আসছে এবং বিএফএস গ্লোবাল এখন চালু হয়েছে, এখন কিন্তু ফেস টু ফেস এগুলা মানে একদম সরেজমিনে এই জিনিসগুলা ভেরিফাই করা হবে। সো এখন অস্ট্রেলিয়া যাচ্ছে যে একদম জেনুইন স্কিল লোক আসবে এবং জেনুইন স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসবে, এবং এই পড়াশোনার মাধ্যমে সে অস্ট্রেলিয়ার ইকোনমিতেও সে একটা অবদান রাখবে, এবং সে পড়াশোনা শেষ করে তার যার যার রেসপেক্টিভ কান্ট্রিতে গিয়েও তার ইকোনমিতে সে আহ, অবদান রাখবে। ওই কারণেই অ্যাকচুয়ালি এই পরিবর্তনগুলো আনা হয়েছে। যে পরিবর্তনগুলো আসছে অ্যাকচুয়ালি অনেকে মনে করতেছে স্টুডেন্ট ভিসা হবে না, এই দেশে আর আসতে পারবে, অ্যাকচুয়ালি সেটা না। আপনি যদি জেনুইন হন এবং আপনার ডকুমেন্ট ওয়াইজ যদি আপনি সবকিছু ঠিক রাখতে পারেন, আপনি অবশ্যই আসতে পারবেন, তারা তো না করেনি। বাট যেটা হয়েছে যে ওই ফেক ডকুমেন্ট প্লাস বানানো ডকুমেন্ট এইগুলা দিয়ে অস্ট্রেলিয়াতে আসা এখন খুব টাফ হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় যে এই পরিবর্তনগুলো এই কারণেই হয়েছে। আচ্ছা, এরপরের যে বিষয়টা তা হচ্ছে এই যে একটা চেঞ্জেস করা হয়েছে, তো আন্তর্জাতিক যারা শিক্ষার্থী আছে আসলে, তো এই প্রভাবটা আসলে তাদের মধ্যে মানে কিরকম প্রভাব আসলে পড়তে পারে এই চেঞ্জেস গুলোর কারণে আর কি। তো এই বিষয়টা যদি একটু বলতেন আর কি। হুম, যারা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে অলরেডি আছে তারা তো এখন সিচুয়েশনটা তারা নিজেরাই বুঝতে পারতেছে যে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করাটা কি কি টাফ হয়ে গেছে আগে থেকে। আগে দেখা গেছে যে আপনি কোনো ধরনের যে কোনো একটা স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন এবং প্রুভ করতে পারেন যে আপনার কাছে এনাফ নলেজ আছে এবং এনাফ ডকুমেন্ট আছে, আপনি এখানে মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্সি হওয়ার জন্য একটা যোগ্য প্রার্থী হিসাবে আপনি দাঁড়াতে পারতেন। বাট এই মুহূর্তে এখন যেটা হয়েছে যে আপনার আহ, মানে যে পরিমাণ লোকজন আসতেছে, সবাই যে পরিমাণ এখানে জব করতেছে প্লাস তাদের স্কিল ডেভেলপ করতেছে, ওই হিসাবে দেখা যায় কি যে আপনার বর্তমানে যেই জব মার্কেটটা আছে, এই জব মার্কেটটা খুবই টাফ হয়ে গেছে। এখন দেখা গেছে প্রতিটা সেক্টরেই সবাই খুবই কম্পিটিশন করতেছে একটা জবের জন্য, যেটা পিআর বা আপনার পরবর্তীতে পিআর নেওয়ার জন্য টাফ হয়ে গেছে। অনেকে দেখা গেছে পিআর এর জন্য যে 120 পয়েন্টস বরাদ্দ করা আছে সেটার মধ্যে 100 পয়েন্টস নিয়েও তারা ওয়েট করতেছে জাস্ট একটা ইনভাইটেশন পাওয়ার জন্য, এবং এটা হয়ে গেছে 1 বছরের পর বছর ওয়েট করতেছে। এবং এই ওয়েটটা কিন্তু আপনি ভিসা ভ্যালিড ভিসা থাকা অবস্থায় করতে হবে। আপনার ভিসা চলে গেলে কিন্তু আপনি আর ওই ওয়েট করে লাভ নেই, আপনার এই দেশ থেকে চলে যেতে হবে। সো ওই ভিসার থাকা অবস্থায় যদি আপনার ইনভাইটেশনটা না আসে এবং আপনি যদি আপনার ভ্যালিড ভিসা না থাকে, তখন কিন্তু আপনার আবার টেনশন করতে হবে, এখন আপনি আবার পরবর্তী আর কোন ভিসাতে যেতে পারেন। তো অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে যারা স্টুডেন্ট ভিসা আছে তাদের কিন্তু এই একটাই চিন্তা, যারা অ্যাকচুয়ালি এখানে থাকার পরিকল্পনা করতেছে তাদের একটাই চিন্তা যে তারা অ্যাকচুয়ালি সহজ উপায়ে কিভাবে পিআর পেতে পারে। এখন সহজ উপায়ে পিআর পেতে হলে তাদের দুইটা রাস্তায় খোলা আছে। একটা হচ্ছে যে যেখানে আছে সেখান থেকে তার ইদার সে যেখানে কাজ করতেছে সেই এমপ্লয়ার থেকে সে একটা স্পন্সর নেওয়া, অথবা যদি সহজে পিআর পেতে চায় তার রিজনাল সাইডে মুভ করতে হবে। রিজনাল সাইডে মুভ করে সেখান থেকে 491 ভিসা আছে, 190 ভিসা আছে, সেগুলোতে অ্যাপ্লাই করা। বাট এগুলা খুবই টাইম কনজিউমিং বিষয়, সো আপনাকে প্রপার প্ল্যানিং অনুযায়ী আগাইতে হবে, তাছাড়া কিন্তু এটা পরবর্তীতে জটিল হয়ে যাবে বিষয়টা।
সো অস্ট্রেলিয়াতে যারা অলরেডি স্টুডেন্ট ভিসা আছে অথবা যারা পড়াশোনা শেষ করে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা বা টিআর ভিসাতে যারা আছে, তাদের খুবই প্ল্যান ওয়াইজ আগাইতে হবে। এবং মাইগ্রেশনের জন্য যদি কারো হেল্প লাগে, তো এখানে যারা মাইগ্রেশন এজেন্সি আছে বা লয়ার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করে তারপর তার পসিবল যেই রাস্তাগুলো আছে, যে ওয়েগুলো আছে, সেগুলো তার অবশ্যই সিক করতে হবে, তার জানতে হবে যে জিনিসটা তার অ্যাকচুয়ালি কি কি অপরচুনিটি আছে। আদারওয়াইজ অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন এখন অনেকটা টাফ, আগে থেকে অনেকটা টাফ হচ্ছে, এমন না যে হচ্ছে না, বাট টাফ, কারণ কম্পিটিশন অনেক বেড়ে গেছে। ওকে, তো অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে যে কোশ্চেনটা আছে তা হচ্ছে বর্তমানে যে স্টুডেন্ট গুলো আসলে বাংলাদেশে আছে, যারা এখন আসলে প্রিপারেশন নিচ্ছে যে অস্ট্রেলিয়াতে নেক্সট ইনটেকে বা নেক্সট ইয়ারে অ্যাপ্লিকেশন করবে, তো আপনার মানে পক্ষ থেকে তাদের জন্য সাজেশনস কি বা পরামর্শ কি, বা কিভাবে আপনি তাদেরকে হেল্প করবেন এই বিষয়টা যদি একটু গাইডলাইন যদি দেন, তাহলে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট বা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য আসলে বিষয়টা অনেক ভালো হবে আর কি। তো আপনি একটু কাইন্ডলি একটু এই বিষয়টা একটু বলবেন। আমি যেটা বলবো, বাংলাদেশি স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসে তাদের মধ্যে আমি বলবো যে অলমোস্ট সবাই মধ্যবিত্ত পরিবার থেকে আসে, খুবই কম আসে যারা রিচ ফ্যামিলি থেকে আসে। আপনি ডাজন্ট ম্যাটার আপনি রিচ ফ্যামিলি থেকে আসেন, মধ্যবিত্ত থেকে, আপনার এখানে ইনকাম করা লাগবে। আপনাকে এখানে সাস্টেন করার জন্য আপনাকে এখানে কাজ করে ইনকাম করে আপনাকে নিজেকে নিজে চালাতে হবে। আর যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসে তাদের তো অবভিয়াসলি তাদের কাজ করে এখান থেকে ইউনিভার্সিটি ফি প্লাস তাদের থাকা খাওয়ার খরচ উঠাইতে হয়। সো ওই ক্ষেত্রে আমি বলবো এখানে আসার সাথে সাথেই কেউই জব পাবে না, কেউই জব পায় না অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে কি, তাদের এই এই ইন্ডাস্ট্রিগুলোতে জব করার জন্য তাদের এনাফ এক্সপিরিয়েন্স থাকে না, কারণ তারা ব্যাচেলারে আসছে। বাংলাদেশে ব্যাচেলারে যারা পড়ে তাদের নর্মালি খুব কম লোকের এক্সপিরিয়েন্স থাকে, জবের এক্সপিরিয়েন্স। সো এখানে এসে তাদের বিভিন্ন ধরনের জব করা লাগে। তো ওই জবটা আপনি সাথে সাথে পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে, বিভিন্ন জায়গায় নক করতে হবে, রেফারেন্সে যাইতে হবে। সো সবার আগে আমি যেটা বলবো যে সবাইকে তাদের ইনকামের জন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে। তো এইখানে ইনকামের রাস্তা শুরুতে যারা স্টুডেন্ট আসে তাদের জন্য আমি যেটা বলবো যে বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসা খুবই জরুরি। কারণ ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে সেখান থেকে অনেকগুলো জব করতে পারবে, ডেলিভারি জব অথবা উবার ইটসের জব, অনেকগুলো জব জাস্ট টু সাস্টেইন। আপনার এখানে সাস্টেইন করার জন্য প্রথমে ভালো জব পাওয়ার আগ পর্যন্ত কিছু জব এক্সপিরিয়েন্সও নিলেন, প্লাস আপনি নিজে সাস্টেইন করার জন্য ওইটা মাস্ট লাগবে। সো একটা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসাটা খুবই খুবই জরুরি। তারপর যেটা আমি বলবো যে আইএলটিএস এর এক্সামটা খুবই ভালোভাবে দেওয়ার জন্য দরকার পড়লে আপনি 1 বছর প্রিপারেশন নেন। আপনি দরকার পড়লে ইন্টার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেন। আইএলটিএস এর প্রিপারেশনটা খুবই মানে মাস্ট বি ভেরি ভেরি ইফেক্টিভ। কারণ আপনি 6 হচ্ছে মিনিমাম পেয়ে কিন্তু আপনি কম্পিট করতে পারবেন না। আপনাকে লাইনে আগে থাকতে হলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। সো আপনাকে মিনিমাম 6 বলা হয়েছে, বাট আপনাকে 6.5, 7.5, আপনি চাইলে 8ও আপনি উঠাতে পারেন। এমন না যে কেউ পারতেছে না, এই আইএলটিএস 9 আউট অফ 9ও পাচ্ছে অনেকে। সো আপনাকে টার্গেট রাখতে হবে সর্বোচ্চটা। এতে হয় কি, যখন আপনি একটা ইংলিশ কান্ট্রিতে আসবেন, যখন এখানে অ্যাপ্লিকেশন করবেন, তারা কিন্তু আইএলটিএস এর রেজাল্টটা চেক করবে, এবং যখন দেখবে যে আপনি এখানে এক্সট্রাঅর্ডিনারি একটা রেজাল্ট করতে পারছেন, তখন তখন কিন্তু তাদের মধ্যে একটা পজিটিভ একটা ভাইব আসবে যে না, এই ছেলেটা সিরিয়াস পড়াশোনার জন্য। তারপর হচ্ছে আপনার এসওপিটা আপনি বারবার রিচেক করবেন আপনার এজেন্সির মাধ্যমে। কারণ এসওপিটা হচ্ছে আপনার একটা মানে একটা ফ্রন্ট পেজ, একটা কাভার লেটার। আপনি কাভার লেটার, একটা এমপ্লয়ার কিন্তু প্রথমে আগে কাভার লেটারটা দেখবে, তারপর তার সিভিটা দেখবে। তো কাভার লেটারটা যদি আপনার প্রপার ওয়েতে টু দ্য পয়েন্টে থাকে, তখন কিন্তু ভিসা অফিসার যারা থাকে তারা বুঝতে পারে যে হ্যাঁ, এই ছেলেটা সে এনাফ রিসার্চ করছে তার পড়াশোনাকে নিয়ে, এবং সে জেনুইন। এটা এমন না যে কারোর কাছ থেকে কপি পেস্ট করে নিয়ে আসছে। সো এই জিনিসটা জেনুইনিটি প্রমাণ করার জন্য তার এসওপিটা খুবই খুবই ইফেক্টিভ ওয়েতে লিখতে হবে।
তার পরবর্তীতে যেই পয়েন্টগুলো আছে যেমন ফাইন্যান্সিয়াল মেট্রিক্স, তার একাডেমিক ডকুমেন্ট ওয়াইজ খুবই ভালোভাবে তাদের এগুলা প্রিপারেশন নিতে হবে। সো ভিসা অ্যাপ্লিকেশনের আগে এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে, প্লাস ড্রাইভিং লাইসেন্স। এটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের আগে মাস্ট। আর ভিসা যদি যখন হয়ে যায় তার পরবর্তীতে তার জিনিসটা খেয়াল রাখতে হবে, অস্ট্রেলিয়াতে আসার পরবর্তীতে প্রথম 6 মান্থের যেই খরচটা, ওই খরচটা তার হাতে থাকতে হবে অথবা তার ফ্যামিলির হাতে থাকতে হবে। কারণ আপনি 100% শিওর থাকেন যদি সে জব পেয়ে যায় আলহামদুলিল্লাহ, তার লাক খুব ভালো, বাট প্রথম 6 মান্থ তার জব পাওয়া খুবই টাফ হবে। তো জব পাওয়া যদি টাফ হয়, এখানে কিন্তু থাকা খাওয়া খরচ খুবই বেশি। সো ওই হিসাবে কিন্তু তখন সে একটা মানে বিশাল একটা সমস্যায় পড়ে যাবে। আর এখানে কিন্তু বাংলাদেশের মতো কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলও থাকে না। সো আমি বলবো যে ফাইন্যান্সিয়াল দিকটা খেয়াল রাখতে, অ্যাটলিস্ট 6 মান্থসের একটা ব্যাকআপ প্ল্যান রাখতে, যে 6 মান্থসের যেই খরচটা লাগে অস্ট্রেলিয়াতে, এই খরচটা যাতে বাংলাদেশে সবার হাতে থাকে। এই দুইটা জিনিস আমি সবাইকে বলবো, স্টুডেন্টদেরকে বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসতেছে তাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে এখানে এসে খুবই মানে একটা বিশাল বিপদের মধ্যে পড়ে যায়। আর অস্ট্রেলিয়াতে আসার পর আমি তাদেরকে যেটা সাজেস্ট করি, ভালো করে নেটওয়ার্কিং তৈরি করা, সবার সাথে মিশা, সবার সাথে মিশে, কারণ আপনি জানেন না কার মাধ্যমে কি জব পাবেন, কে আপনাকে কোন জায়গায় রেফার করবে। আপনি এখানে এসে আপনি যখন বাংলাদেশে একটা এলাকা আছে লাকেম্বা নাম, আপনি এখানে এসে আড্ডা মারতে পারবেন খুব সহজে। এখানে কেউ আপনাকে কেউ ধরবে না, কেউ কিছু বলবে না, আপনার এখানে বাধ্যবাধকতা কিছুই নেই। আর জিনিসটা হচ্ছে আপনার ফিউচার কিন্তু আপনার হাতে। সো আপনি যদি এখানে আসেন, আসার পর যদি আপনি জব ঠিকভাবে না খুঁজেন বা আপনার নেটওয়ার্কিং ঠিকভাবে না করেন, আপনি কিন্তু সবার থেকে পিছিয়ে যাবেন। দেখবেন আপনার পাশের ছেলেটা খুবই আগে গেছে, সে পড়াশোনায় ভালো, সে জবও করতেছে ভালো, বাট আপনি পিছিয়ে গেছেন। আর এখানে কিন্তু রিকভার করা খুবই টাফ, কারণ আপনার এখানে রিলেটিভ থাকে না। সো আমি যেটা বলবো, অস্ট্রেলিয়াতে আসার পরে প্রতিদিন জব সার্চ করা, প্রতিদিন সবার সাথে মিশে তাদের মাধ্যমে কোনো না কোনোভাবে একটা জব নেওয়া। একটা জব থেকে যখন আপনি আরেকটা জবে সুইচ করবেন, তখন আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, আর তখন আপনি আপনার স্যালারি বাড়াতে পারবেন। তো অনেকভাবে আপনি এই জিনিসটা তৈরি করতে পারবেন। তো এই সাজেশনগুলো অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদেরকে দেই, সময় নষ্ট না করা, পড়াশোনায় মনোযোগী হওয়া, ক্লাসগুলো ঠিকভাবে করা, ক্লাসে অ্যাটেন্ডেন্স কিন্তু হ্যালো। হ্যাঁ, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল নাকি? জি জি আচ্ছা, এখন আসছে? জি জি। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। তো সো আমি এদেরকে এই সাজেশনগুলাই দিই। এইগুলোর এইগুলোর মাধ্যমে মাধ্যমে অ্যাকচুয়ালি এখানে সার্ভাইভ করা যায়। স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা অবস্থায় সবাই টুকটাক একটু স্ট্রাগল করে, বাট এটাই হচ্ছে তাদের একটা এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে তাদের শিক্ষা। এটার মাধ্যমেই তারা পরবর্তীতে আগে যায়। ওকে। তো অনেক ইনফরমেশন আসলে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আপনি দিয়েছেন, বাট লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, যারা আসলে সামনে নভেম্বর থেকে বা ফেব্রুয়ারি থেকে হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা আসলে অফার লেটারের যে অ্যাপ্লিকেশনটা তারা কখন থেকে স্টার্ট করতে পারে, এটা যদি একটু বলতেন আর কি। আচ্ছা, এটা খুবই একটা ক্রুশাল কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি মানুষ মনে করে কি আচ্ছা ঠিক আছে, আমার ফেব্রুয়ারি সেমিস্টার, আচ্ছা আমি ডিসেম্বর থেকে শুরু করব বা নভেম্বর থেকে। অ্যাকচুয়ালি সেটা না। আপনার আগে আপনি জানবেন যে আপনার সেমিস্টারে যে সেমিস্টারটা আপনি ধরতে যাচ্ছেন, ওই সেমিস্টারটা ধরার ডিউ ডেট কবে, ওই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে। সাপোজ যদি হয় লাস্ট ডেট জানুয়ারি 15, আপনি যদি ফেব্রুয়ারি সেমিস্টারটা ধরতে চান তাহলে জানুয়ারি 15 তারিখের মধ্যে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, ওই লাস্ট ডেট থেকে অ্যাটলিস্ট 3 মাস আগে আপনাকে কাজ শুরু করতে হবে। সো জানুয়ারি 15 যদি লাস্ট ডেট হয়, তাহলে আপনার 3 মাস আগে মানে হচ্ছে অ্যাটলিস্ট অক্টোবরের 15 থেকে আপনার কাজ শুরু করতে হবে মাস্ট, না হলে আপনি লাস্ট ডেট ধরতে পারবেন না। এবং যদি লাস্ট ডেট ধরতে না পারেন, আপনার ওই সেমিস্টার ডেফার হয়ে যাবে। সো রিস্ক নেওয়ার থেকে 1 মাস আগে কাজ শুরু করা খুবই ভালো। আর যাদের ডকুমেন্টে প্রবলেম থাকবে, যেমন নাম পরিবর্তন করা
বা বা কোনো একটা ডকুমেন্ট ইউনিভার্সিটি থেকে উঠানো লাগবে বা বা তাদের ভোটার আইডিতে কার্ডে প্রবলেম আছে অথবা পাসপোর্টে প্রবলেম থাকতে পারে অথবা তাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে প্রবলেম থাকতে পারে। এগুলো যদি প্রবলেম থাকে আমি বলবো 3 to 4 মান্থস আগে কাজ শুরু করা মাস্ট। না হলে আপনি এই ডকুমেন্টগুলো রেডি করা খুবই লেন্দি প্রসেস, খুবই টাইম কনজিউমিং। সো বেটার আপনি 3-4 মাস আগে কাজ শুরু করেন। আর যাদের আইএলটিএস নাই, আইএলটিএস দেওয়া হয় নাই, তারা মিনিমাম একটা 6 মাসের একটা প্রিপারেশন প্ল্যান নিয়ে তারপর ওই কাজগুলো করবেন। কারণ 6 মাসের প্রিপারেশন না নিয়ে আপনি আইএলটিএস পরীক্ষা দিলে আপনি ভালো একটা এক্সপেক্টেড রেজাল্ট পাবেন না। যদি আপনি 6.5 উঠাতে চান, আপনি 6 মাসের একটা প্রপার একটা ট্রেনিং লাগবে, তারপর আপনি পরীক্ষাটা দিবেন। এই হচ্ছে ওকে ভাইয়া, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি ইন্টারন্যাশনাল বা বাংলাদেশের টেস্ট স্টুডেন্ট গুলো অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য আসলে অনেক বেশি ইনফরমেশন দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অস্ট্রেলিয়ার বিষয়ে আমরা আলোচনা করব। আপনাকে লাইভে টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে আমি লাইভে যুক্ত করার জন্য। ওইটাই আপনারা যদি আরো অন্য কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনাদের যদি আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই অ্যাডমিশন পাথে শাখায় যোগাযোগ করবেন। সাইদ ভাই আছে, সাইদ ভাই আপনাকে জানাবে। আর যদি আরো কোনো লেটেস্ট আপডেট লাগে বা কোনো কিছু লাগে আমাকে কন্টাক্ট করতে পারেন। অবভিয়াসলি আমি থাকবো, সবসময় থাকবো এখানে। থ্যাংক ইউ সাইদ ভাই, থ্যাংক ইউ সবাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।